আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি পরীক্ষাটা হবে 24 জুলাই। তোমাদের ইংরেজি অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাস দেওয়া হয়েছে সে অনুযায়ী তোমাদের প্রথম 5টা অধ্যায় পরীক্ষা থাকবে। তো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। আমরা গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনার বিষয় ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 2। শিক্ষার্থীরা, তোমরা জানো যে পরীক্ষার আগের দিন এবার সরকার থেকে তোমাদের একটা নির্দেশনা দেওয়া হবে, তখন সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দিব। আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে, কী টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে, তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের মূল্যায়নে অনেকাংশেই এই ভিডিওগুলো হেল্প করবে এবং তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 2 নেচার্স ট্যাপেস্ট্রি। কোয়েশ্চেন নাম্বার 1, আমরা কিছু সিম্পল কোয়েশ্চেন দেখবো এবং তার অ্যান্সারগুলো সাথে সাথে দেখবো। দেখো এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। কিছু কোয়েশ্চেন আছে। ডু ইউ লাভ নেচার? হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার? হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম? Does he use any literary elements like rhyming scheme, images or metaphor to describe nature? Do you think the use of literary elements make the poem interesting? তো আমরা হচ্ছে এখন একটা একটা করে সবগুলো কোয়েশ্চেন দেখবো এবং তার অ্যান্সারগুলো দেখবো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, প্রথম যে কোয়েশ্চেনটা ছিল এ নাম্বারে, ডু ইউ লাভ নেচার, অর্থাৎ তুমি কি প্রকৃতি ভালোবাসো, এর অ্যান্সার কী লেখা যেতে পারে? অ্যাবসোলিউটলি, নেচার ইজ এ কনস্ট্যান্ট সোর্স অফ ইন্সপিরেশন অ্যান্ড ওয়ান্ডার ফর মি। যে হ্যাঁ, পুরোপুরি প্রকৃতি আমার জন্য অনুপ্রেরণা এবং বিস্ময়ের একটা অপার উৎস। তারপর সেকেন্ড কোয়েশ্চেন ছিল, হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার? তুমি কি প্রকৃতি নিয়ে কোনো কবিতা পড়েছো? তো এটার অ্যান্সার দেওয়া যেতে পারে, ইয়েস, আই হ্যাভ রিসেন্টলি কাম অ্যাক্রস এ বিউটিফুল পোয়েম টাইটেলড আওয়ার স্মল রিভার বাই রবীন্দ্রনাথ ঠাকুর। যে হ্যাঁ, আমি সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী শিরোনামের একটি সুন্দর কবিতা পড়েছি। সি নাম্বার কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম? অর্থাৎ আমাদের যে কবি আছেন তিনি হচ্ছেন কিভাবে তার কবিতায় প্রকৃতিকে চিত্রিত করেছেন। এটার অ্যান্সার কী দেওয়া যেতে পারে? ঠাকুর পেইন্টস এ ভিভিড পিকচার অফ ন্যাচারালস বিউটি ইন আওয়ার স্মল রিভার। হি ক্যাপচার্স দ্য এসেন্স অফ এ রিভার, portraying it not just as a physical entity but as a living, breathing part of the landscape. অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সৌন্দর্যের একটি প্রাণবন্ত চিত্র এঁকেছেন আমাদের ছোট নদী। এই কবিতায় তিনি একটি নদীর নির্যাস ধারণ করেছেন। এটিকে কেবল একটি দৃশ্যমান সত্য হিসেবে নয়, বরং একটি জীবন্ত প্রধান অংশ হিসেবে চিত্রিত করেছেন, ঠিক আছে? ডি নাম্বারে ছিল, ডাজ হি ইউজ এনি লিটারারি এলিমেন্টস লাইক রাইমিং স্কিম, ইমেজেস অর মেটাফর টু ডিসক্রাইব নেচার? তিনি কি প্রকৃতিকে বর্ণনা করার জন্য ছন্দের স্কিম, চিত্র বা রূপকের মতো কোনো সাহিত্যিক উপাদান ব্যবহার করেছেন? তো এটার অ্যান্সারটা হবে, দ্য পোয়েম এমপ্লয়েস এ মেলোডিক রাইমিং স্কিম ক্রিয়েটিং এ রাইমিক ফ্লো দ্যাট মিরর্স দ্য জেন্টল মুভমেন্ট অফ এ রিভার। যে কবিতাটিতে এখানে একটি সুরেলা ছন্দের স্কিম ব্যবহার করেছেন কবি, একটি ছন্দময় প্রবাহ তৈরি করে যা একটি নদীর মৃদু চলাচলের প্রতিফলন করে। Thakur uses vivid images describing the river banks, the flow of water and the surrounding greenery with rich and evocative language. অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রাণবন্ত ছবি ব্যবহার করেছেন, নদীর তীর, জলের প্রবাহ এবং চারপাশের সবুজের সমারোহকে সমৃদ্ধ ও উদ্দীপক ভাষায় বর্ণনা করেছেন। তারপর ই নাম্বারে ছিল, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং? তুমি কি মনে করো যে সাহিত্যের উপাদানের ব্যবহার এই কবিতাটিকে আরও আকর্ষণীয় করে তোলে? তো এর অ্যান্সারে দেওয়া যেতে পারে, অ্যাবসোলিউটলি, আই থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং। দ্য সিমলেস ব্লেন্ড অফ রাইম অ্যান্ড ইমেজারি নট অনলি অ্যাডস মিউজিক্যালি টু দ্য পোয়েম বাট অলসো এনহ্যান্সেস দ্য ইমোশনাল ইম্প্যাক্ট। যে ছড়া এবং চিত্রকল্পের নির্বিঘ্ন যে মিশ্রণ শুধু কবিতায় সঙ্গীত আয়োজন করে না, বরং আবেগময় প্রভাবকেও বাড়িয়ে তোলে। ইট ট্রান্সফর্মস দ্য ভার্সেস ইন্টু এ জার্নি, inviting readers to not just see but feel the beauty of the small river, ঠাকুর so eloquently describes. এটি চরণগুলোকে একটি যাত্রায় রূপান্তরিত করে, পাঠকদের শুধু দেখতেই নয়, ছোট নদী যেটি ঠাকুর এতে স্পষ্টভাবে বর্ণনা করেছেন তার সৌন্দর্য অনুভব করার জন্য আমাদের আমন্ত্রণ জানায়। তাই হচ্ছে আমাদের ফার্স্ট যে স্যাম্পল কোয়েশ্চেন সেটা। সেকেন্ড স্যাম্পল কোয়েশ্চেনটা কী বলা আছে,
রাইট ডাউন দ্য সামারি অফ দ্য পোয়েম ক্রসিং দ্য বার। অর্থাৎ ক্রসিং দ্য বার নামে তোমাদের একটা কবিতা ছিল, তোমাদের হচ্ছে সেই কবিতার একটা সামারি কিন্তু লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে তোমাদের বই থেকে প্রথমে এই কবিতাটা পড়ে নেবে, কবিতাটা পড়া হয়ে গেলে তারপর হচ্ছে তোমরা এই কবিতার একটা সামারি আছে, সেই সামারিটা অবশ্যই কিন্তু তোমরা শিখে ফেলবে, ঠিক আছে? দেখো সামারিটা দেখি আমরা। ইন দ্য পোয়েম দ্য পোয়েট টক্স অ্যাবাউট ডেথ অ্যান্ড দ্য জার্নি ইনটু দ্য আফটার লাইফ। অর্থাৎ এই যে কবিতায় হচ্ছেন আমাদের কবি মৃত্যু ও পরকালের দিকে যাত্রার কথা বলেছেন। হেয়ার হি ইউজেস সিম্বলস ফ্রম নেচার লাইক সানসেট, ইভিনিং স্টার, সি, টাইড, ফোম, টুইলাইট, ইভিনিং বেল অ্যান্ড ফ্লাড টু এক্সপ্লেন হিজ ফিলিংস অ্যান্ড আইডিয়াস। তো এখানে তিনি তার অনুভূতি এবং ধারণাগুলো ব্যাখ্যা করার জন্য সূর্যাস্ত, সন্ধ্যা তারা, সমুদ্র, জোয়ার, ফেনা, গোধূলি, সন্ধ্যার ঘণ্টা এবং বন্যার মতো প্রকৃতির প্রতীকগুলো ব্যবহার করেছেন। বিসাইডস তাছাড়া ইফ ইউ রিড কেয়ারফুলি, তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে বুঝতে পারবে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট লাইক আদার্স দ্য পোয়েট অলসো এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু ক্রস দ্য বার বিটুইন দ্য লাইফ অ্যান্ড ডেথ উইদাউট সরোফুল ফেয়ারওয়েলস। যে অন্যদের মতো আমাদের যে কবি আছেন তিনিও বিষাদময় বিদায় ব্যতিরেকে জীবন মৃত্যুর মধ্যবর্তী সীমা অতিক্রম করার ইচ্ছা প্রকাশ করেছেন। দ্য পোয়েম অ্যাকসেপ্টস দ্য ট্রুথ দ্যাট উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড। এই কবিতাটি এই সত্যকে গ্রহণ করে যে আমাদের সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অ্যান্ড হি উইশেস টু বি কাম অ্যান্ড পিসফুল ইন দ্য ফেস অফ মোর্টালিটি। এবং তিনি মৃত্যুর মুখোমুখি হয়ে স্থির এবং শান্ত থাকতে চান, ঠিক আছে? তারপর দেখো থার্ড কোয়েশ্চেন যেটা, রাইট ডাউন দ্য সামারি অফ দ্য পোয়েম অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। তারপর দেখবে তোমাদের বইয়ে হচ্ছে আরেকটা কবিতা আছে গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট নিয়ে, সেই কবিতাটা তোমরা পড়বে, তারপর সেই কবিতার একটা সামারি লিখতে বলা হতে পারে তোমাদের, ঠিক আছে? তো দেখি আমরা সামারিটা কী হতে পারে। Summary: On the Grasshopper and Cricket by John Keats is a sonnet that contrasts the seasonal experience of the grasshopper and the cricket. জন কিটসের অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট একটি সনেট যা ঘাসফড়িং এবং ঝিঝি পোকার মৌসুমি অভিজ্ঞতার মধ্যে বৈপরীত্য তুলে ধরে। গ্রাসহপার মানে হচ্ছে কি ঘাসফড়িং, আর ক্রিকেট মানে এখানে কিন্তু খেলা না, ক্রিকেট মানে এখানে হচ্ছে ঝিঝি পোকা, ঠিক আছে? তারপরে লাইন দেখি, ইট এক্সপ্লোরস দ্য আইডিয়াস দ্যাট নেচার্স মিউজিক ইজ প্রেজেন্ট থ্রু আউট দ্য ইয়ার ইভেন ইন উইন্টার। এটি একটু ধারণা প্রকাশ করে যে প্রকৃতির সঙ্গীত সারা বছর এমনকি শীতকালেও উপস্থিত থাকে। দ্য পোয়েম সাজেস্ট দ্যাট বোথ দ্য লাইভলি সাউন্ডস অফ দ্য গ্রাসহপার ইন সামার অ্যান্ড দ্য সাইলেন্ট কন্টেম্পলেশন অফ দ্য ক্রিকেট ইন উইন্টার কন্ট্রিবিউট টু দ্য বিউটি অ্যান্ড হারমোনি অফ নেচার। কবিতাটি ইঙ্গিত দেয় যে গ্রীষ্মে ফড়িংয়ের প্রাণবন্ত শব্দ এবং শীতকালে ঝিঝি পোকার নীরব চিন্তাভাবনা উভয়ই প্রকৃতির সৌন্দর্য এবং সামঞ্জস্য অবদান রাখে। John Keats captures the eternal nature of this music, emphasizing that it exists in various forms regardless if the changing seasons. তো জন কিটস এই সঙ্গীতের চিরন্তন প্রকৃতিকে দক্ষভাবে ব্যক্ত করেছেন আর জোর দিয়েছেন যে এটি পরিবর্তনশীল ঋতুভেদে বিভিন্ন আকারে বিদ্যমান থাকে। আমরা আরেকটা স্যাম্পল কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস। এখানে আমরা এই যে অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট সম্পর্কিত যেই কবিতাটা আমরা পড়েছি সেই কবিতাটা থেকে আমরা হচ্ছে এখানে কিছু কোয়েশ্চেন করব এবং সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার হচ্ছে আমরা খুঁজে বের করবো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কাজ। তো এখানে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, আমরা কোয়েশ্চেনগুলো এখানে পড়ছি না, আমরা সরাসরি হচ্ছে একটা করে কোয়েশ্চেন দেখবো এবং সাথে সাথে তার অ্যান্সারগুলোও করবো, ঠিক আছে? তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট বাই জন কিটস। অর্থাৎ জন কিটসের লেখায় যে ঘাসফড়িং এবং ঝিঝি পোকার যে কবিতাটা ছিল সেটা পড়ে তোমরা হচ্ছে এখান থেকে কি বুঝতে পারলে, বা সেন্ট্রাল থিমটা কী ছিল, মূল ভাবনাটা? আমাদের অ্যান্সারটা হবে কি, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য কন্ট্রাস্ট, এটা হবে কি বিটুইন, টি হবে, বিটুইন দ্য ভাইটালিটি অফ সামার অ্যান্ড দ্য কুয়েটিউড অফ উইন্টার। বি নাম্বারে ছিল কি, ডিসক্রাইব দ্য গ্রাসহপারস রোল ইন দ্য পোয়েম। এই যে কবিতাটিতে ঘাসফড়িংয়ের কী ভূমিকা ছিল? দ্য গ্রাসহপার রিপ্রেজেন্টস দ্য লিভলিনেস অ্যান্ড জয় অফ সামার সিঙ্গিং মেরিলি ইন দ্য সানশাইন। সি নাম্বার কোয়েশ্চেন, how does the cricket symbolize the winter season in the poem? Answer, the cricket song embodies the calm and serenity of winter, contrasting with the grasshopper's lively tune. D number আছে কি দেখো, what does the absence of the grasshopper signify in the poem? The grasshopper's absence signifies the arrival of winter and the end of summer's vibrancy. Number E, explain the significance of the grasshopper's song in the poem. The grasshopper's song represents the fleeting joy and vitality of summer, highlighting the transient nature of happiness. F number question, when does the cricket sing in the poem? এর অ্যান্সারটা হবে,
The cricket sings during the winter's cold, symbolizing the quiet beauty and stillness of the season. G number, how does the poet use imagery to depict the grasshopper and cricket in the poem? এর অ্যান্সারটা হবে, the poet uses vivid imagery to portray the grasshoppers, energetic chirping and the cricket's serene song, creating a contrast between the two creatures. H number question, what message does the poet convey throughout the contrast between the grasshopper and the cricket? তো এটার অ্যান্সারটা হবে, the poet emphasizes the cyclical nature of life and the inevitability of change, highlighting the beauty found in every season. I number question, how does the poem explore the concept of temporality? এর অ্যান্সারটা হবে, the poem explores how joy and sorrow, represented by the grasshopper and cricket respectively, are transient and subject to change with the seasons. J number, what emotions does the grasshopper song evoke in the poem? এর অ্যান্সারটা হবে, the grasshopper song evoke feelings of joy, vitality and the fleeting nature of happiness during the summer season. K number question, what type of poem is on the grasshopper and cricket? এটা কি ধরনের কবিতা? এর অ্যান্সারটা হবে কি, the poem on the grasshopper and cricket by John Keats is a sonnet. এটা হচ্ছে একটা সনেট কবিতা। L number question, what is sonnet? Sonnet কি? A sonnet is a poetic form that consists of 14 lines typically written in iambic pentameter and adhering to a specific rhyme scheme. Sonnets often explore themes of love, nature, mortality and the passage of time. M number question, what type of sonnet is on the grasshopper and cricket, describes its characteristics? তো ক্যারেক্টারিস্টিক্স আমাদের লাগবে না, আমরা খালি সনেটটা কী ধরনের সেটা লিখি। অন দ্য গ্রাসহপার এন্ড ক্রিকেট বাই জন কিটস ইজ এ পেট্রার্চন অফ ইটালিয়ান সনেট, ঠিক আছে। তারপর দেখো আমাদের লাস্ট একটা কোয়েশ্চেন দেখবো আমরা, সিম্পল কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, ম্যাচ দ্য সাউন্ড ইমেজেস অডিটরি ইমেজারি ইন কলাম এ উইথ দ্য ডিসক্রিপশনস ইন কলাম বি। কলাম এর সাথে কলাম বি এর সেন্টেন্সগুলোকে ম্যাচ করতে হবে। তো এখানে কলাম এতে কিছু সেন্টেন্স আছে, কলাম বিতে আরও কিছু সেন্টেন্স আছে, আমরা হচ্ছে এগুলো ম্যাচ করে তোমাদের ডাইরেক্ট অ্যান্সারটা লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে পাঁচটা করে সেন্টেন্স আছে, এগুলো এখন ম্যাচ করে আমরা অ্যান্সারে চলে যাই। দেখো এর সাথে ম্যাচ হচ্ছে 3 নাম্বারটা। এই নাম্বারে ছিল কি, এ ভয়েস উইল রান অর ফ্রম আ হেজ টু দ্য হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মেড, এর সাথে ম্যাচ হয়েছে 3 নাম্বারটা। দিস লাইন সাজেস্ট দ্য সাউন্ড অফ এ ভয়েস ট্রাভেলিং ফ্রম ওয়ান হেজ টু অ্যানাদার, অর্থাৎ এই লাইনটি একটি কণ্ঠস্বরে শব্দকে নির্দেশ করে যা এক ঝোপ থেকে অন্য ঝোপে যায়। দ্য লাইন্স হ্যাভ ক্রিয়েটেড অ্যান অডিটরি ইমেজ অফ মুভমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, লাইনগুলো নড়াচড়া এবং যোগাযোগের একটা শ্রবণ চিত্র তৈরি করেছে। তারপর বি এর সাথে ম্যাচ যাবে 5 নাম্বারটা। বি নাম্বারে ছিল কি, দেয়ার শ্রিলস অর দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এর সাথে ম্যাচ হচ্ছে 5 নাম্বার, যেখানে রয়েছে দ্য ওয়ার্ড শ্রিলস অ্যান্ড দ্য মেনশন অফ দ্য ক্রিকেট সং ইভোক দ্য অডিটরি এক্সপিরিয়েন্স অফ দ্য সাউন্ড দ্য ক্রিকেট মেক্স হুইচ অ্যাডস টু দ্য ইমেজারি অফ ওয়ার্মথ অ্যান্ড ইনক্রিজিং সাউন্ড। এখানে কি বলা আছে যে শ্রিল শব্দটি এবং ঝিঝি পোকার গানের উল্লেখ ঝিঝি পোকার শব্দের শ্রুতিমধুর অভিজ্ঞতার উদ্রেক করে, যা উষ্ণতা এবং ক্রমবর্ধমান শব্দের চিত্রের সাথে যোগ হয়। তারপর সি এর সাথে ম্যাচ যাবে 1 নাম্বারটা, হাইড ইন কুলিং ট্রিজ, আর 1 নাম্বারে রয়েছে ক্রিয়েটস এ ভিজুয়াল ইমেজ অফ বার্ড সিকিং রিফিউজ ফ্রম দ্য হট সান ইন দ্য শেড অফ ট্রিজ, অর্থাৎ প্রখর সূর্য থেকে বা সূর্যের তাপ থেকে গাছের ছায়ায় আশ্রয় নেওয়া পাখিদের একটি চাক্ষুষ চিত্র তৈরি করে। ডি এর সাথে ম্যাচ যাবে 2 নাম্বার, ডিতে আছে ফেইন্ট উইথ দ্য হট সান, আর 2 নম্বরে আছে ক্রিয়েটস এ সেন্স অফ হিট অ্যান্ড ওয়ার্মথ ফ্রম দ্য সানস ইন্টেন্সিটি, সূর্যের তীব্রতা থেকে তাপ এবং উষ্ণতার অনুভূতি তৈরি করে। সর্বশেষ ই এর সাথে ম্যাচ যাবে 4 নম্বরটা, ইতি আছে লনলি উইন্টার ইন ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট সাজেস্ট দ্য, এর সাথে ম্যাচ যাবে সাজেস্ট দ্য কোল্ড অ্যান্ড ফ্রস্টি অ্যাটমসফিয়ার অফ উইন্টার, অর্থাৎ শীতের ঠান্ডা এবং হিমায়িত পরিবেশকে বোঝায়, ঠিক আছে। শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি বইয়ের 2য় অধ্যায়ের লিখিত পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর, ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 2। তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমরা হচ্ছে পরবর্তী অধ্যায়গুলো নিয়ে শীঘ্রই ভিডিও তৈরি করে দিব, তোমরা আমাদের চ্যানেলে দেখতে পারবে। তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।